জনরোষে বিলীনের পথে শেখ মুজিবের বাড়ি, আজও চলছে ভাঙার কাজ। শেখ সেলিমের বনানীর বাসায় আগুন। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হামিদের বাসভবন ভাঙচুর। পালিয়ে গেলেও উস্কানি থামেনি ফ্যাসিবাদের দোসরদের। নারায়ণগঞ্জে জনসভায় জামায়াতের আমির বললেন, দেশে বিশৃঙ্খলার দায় নিতে হবে উস্কানিদাতাদেরই। ছুটির দিনে বইমেলায় এবার নেই সিসিমপুরের আয়োজন। শিশু প্রহরে কচি কাঁচাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। স্টলে স্টলে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। সময় সংবাদে সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। জনরোষে বিলীনের পথে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি, আজও চলছে ভাঙার কাজ। এদিকে ভাঙা ভবন দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। বলছেন, এমন পরিস্থিতির জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি গণহত্যা চালিয়েছেন তিনি। ভারতে পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে। এর আগে গত বুধবার রাতে শেখ হাসিনার অনলাইন ভাষণের প্রতিবাদে দেশব্যাপী বুলডোজার কর্মসূচি ঘোষণা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরই পরিপ্রেক্ষিতে ভেঙে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর। পুড়িয়ে দেওয়া হয় শেখ হাসিনার বাসভবন সুদা সদনও। ইয়াং জেনারেশন তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, তবে তাদের উচিত ক্ষোভ যেরকম ধ্বংস করে, আবার এই ইয়াং জেনারেশনের উচিত দেশকে গড়ার জন্যে আবার নেমে পড়া। যেমন কর্ম তেমন ফল। আগামীতে যারা ক্ষমতা আসবে তারা এগুলা যাতে স্মরণ রাখে, যাতে পরবর্তীতে এই ধরনের কিছু যাতে না হয়। এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সকালের অবস্থা এবং বর্তমান অবস্থার মধ্যে তেমন কোনো কিন্তু পার্থক্য নেই। আজকে সকালেও আমরা যেটা দেখেছিলাম যে মূলত এখানকার যে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের যে বাসাটি রয়েছে শেখ মুজিবুর রহমানের, এই বাসার সামনে এখন কিন্তু উৎসুক মানুষের ভিড় সকালে যেমন ছিল এখনও ঠিক তেমনটি আছে। এখন কিছুটা লোক বেড়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখন পর্যন্ত যারা উৎসুক জনতা আছেন তারা এখানে ভিড় করে তারা আসলে দেখছেন গত ৩ দিন ধরে আসলে কি ঘটছে সেটাই দেখার চেষ্টা করছেন। পাশাপাশি নিম্ন আয়ের যে মানুষরা রয়েছেন সেই নিম্ন আয়ের মানুষরা এখান থেকে মূলত এখানে বিভিন্ন ধরনের রড, তারপর এখান থেকে জানালার রড রয়েছে, এগুলো মূলত তাদের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। এবং তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে কেন তারা এটা নিয়ে যাচ্ছেন। তারা কিন্তু বলছেন যে দীর্ঘদিন ধরে বিগত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানুষের উপর যে স্বৈরশাসন চালিয়েছেন তার প্রতিবাদ স্বরূপ তারা এখান থেকে যে যা পারছেন তা নিয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা এসে আসলে গত ৩ দিন যাবৎ এখানকার যে পরিস্থিতি সেটা দেখার চেষ্টা করছেন। আমরা দেখেছি ধানমন্ডি ৩২ নম্বরের সড়কের যে মূল সড়কটি রয়েছে আজকে কিন্তু সেই সড়ক দিয়ে যান চলাচল অব্যাহত আছে এবং সেই সড়ক দিয়েই আসলে যারা এখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছেন তারা মূলত রিক্সা অথবা ভ্যান করে এই সড়কের ঠিক সামনে এসে দাঁড়াচ্ছেন এবং এখান থেকেই তারা ঢাকার বিভিন্ন এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এখানকার সাধারণ যারা উৎসুক জনতা আছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আজকের আসলে যে পরিণতিটি হয়েছে সেটা মানুষের পুঞ্জীভূত যে ক্ষোভ তৈরি হয়েছিল গত প্রায় ১৬ বছর ধরে, সেই পুঞ্জীভূত ক্ষোভেরই আসলে বহিঃপ্রকাশ। এখন আমরা মূলত যে ধানমন্ডি ৩২-এর যে সড়কটিতে রয়েছি এই সড়কটিতে এখনকার সর্বশেষ খবর যদি আমরা জানাতে চাই সেটি হচ্ছে ধানমন্ডি ৩২-এর সামনের যে সড়কটিতে সেই সড়কটিতে মানুষের ভিড় রয়েছে এবং এখন কিন্তু ভাঙচুরের কাজ চলছে। এই ছিল ধানমন্ডির ৩২ নম্বর সড়ক থেকে আমার কাছে সর্বশেষ। ধানমন্ডি ৩২ নম্বর থেকে সরাসরি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিমের বনানীর বাসভবনে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 1:30টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক 18 থেকে 20 জন এসে ভাঙচুর করে আগুন দিয়ে চলে যায়। নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি। তবে আশপাশের বাড়িতে যেন আগুন ছড়িয়ে না পড়ে তাই নিজেদের মতো নেভানোর চেষ্টা করেন এলাকাবাসী। বনানী ক্লাবের সামনে। হ্যাঁ আমি দিচ্ছি মাঠে ওখানে গেলে তো হয়। ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণা রাতেও জেলায় জেলায় চলে বুলডোজার কর্মসূচি। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ি, জামালপুরে মেহের আফরোজ শাওনের বাড়ি ও রাজশাহী সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। দিন পেরিয়ে রাতেও চলে বুলডোজার কর্মসূচি। দেশের মাটিতে ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা বিক্ষুব্ধ জনতার। এরই অংশ হিসেবে দ্বিতীয় দিনেও চালানো হয় মুরাল সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর। ক্ষমতায় থাকাকালীন নিয়োগ বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগে কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলা হয়। খুলনার দিঘলিয়ায় শেখ হাসিনা ও শেখ রেহানার গেস্ট হাউস ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা জানান, শেখ মুজিবুর পাকিস্তান আমলে তার স্ত্রীর নামে 1 একর 40% জমি কেনেন। পরবর্তীতে এই সম্পত্তির মালিক হন শেখ হাসিনা ও শেখ রেহানা। বৃহস্পতিবার রাতে ভাঙা হয় বাড়িটির বিভিন্ন স্থাপনা। বগুড়ায় আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জাসদ অফিসে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় সংগঠন 3টির কার্যালয় থেকে আসবাবপত্র বের করে অগ্নিসংযোগ করা হয়। ফেনী 1 আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সাবেক প্রোটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি ও জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। পরে সেখান থেকে প্রায় 3 কিলোমিটার পথ মিছিল করেন তারা। ভোলা জেলা আওয়ামী লীগ অফিস ও শেখ মুজিবুর রহমানের 4টি মুরাল এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জ শহরের চাচারায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি ভেঙে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া জামালপুর সদরের অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে রাজশাহীতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাসভবনে ভাঙচুর করেছে ক্ষুব্ধ জনতা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাসভবনে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা ভাঙচুর করেছেন এবং হামলা চালিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বিক্ষুব্ধ জনতার একটি দল এখানে এসে পৌঁছান এবং তারা বুলডোজার দিয়ে এই বাড়িটিতে ভাঙচুর করেন। আমরা যেটি দেখেছি যে বাড়িটির সামনের যে প্রাচীর রয়েছে সেই প্রাচীর ভাঙা হয়েছে এবং বাড়ির পেছনের এবং পাশের যেসব অংশ ছিল, যেসব দরজা জানালা ছিল সেগুলো আসলে ভাঙা হয়েছে। এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গতকাল যেসব বিক্ষুব্ধ ছাত্র জনতার দলটি ছিল তারা মূলত বুলডোজার আনেন এবং তারা এই বাড়িটির দ্বিতীয়বারের মতো আসলে ভাঙচুর করেন। আপনাকে জানিয়ে রাখি যে সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন গত 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় তিনি সেই 5 আগস্ট পালিয়ে যান এবং তিনি যেদিন পালিয়ে যান তার পরপরই কিন্তু এখানে সেদিন যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিলেন তারা প্রথমবারের মতো হামলা করেছিলেন এবং সেদিন কিন্তু অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল এবং তারপর থেকেই আসলে এই বাড়ির যেসব জানালা, দরজা এবং প্রাচীর ছিল সেগুলো ভাঙা অবস্থায় ছিল এবং এই বাড়ির যেসব আসবাবপত্র অন্যান্য জিনিস ছিল তারপর থেকে কিন্তু সেগুলো আর ছিল না। আমরা আজকে সকালের যে চিত্রটা দেখছি, আমরা দেখেছি যে খুব সকালে যারা এই অঞ্চলের নিম্ন আয়ের মানুষ রয়েছেন, প্রান্তিক মানুষ রয়েছেন, তারা এই ভবনের মধ্যে ঢুকেছেন এবং যেসব অবশিষ্ট জিনিসপত্র ছিল তারা সেগুলো নিয়ে যাচ্ছেন এবং যারা কৌতূহলী মানুষ রয়েছেন তারা সকাল থেকে এখানে আসছেন এবং এই বাড়ির সামনে দাঁড়াচ্ছেন, ঘুরে ঘুরে দেখছেন।
এবং তারা ছবি তুলছেন। আমরা এখানকার ছাত্র জনতার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছেন যে পতিত যে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকারের যারা দোসর ছিলেন তাদের আসলে কোনো চিহ্ন তারা রাখতে চান না, এবং সেই কারণেই আসলে তারা এই বাড়িটি ভাঙচুর করেছেন। এবং তারা বলছেন অন্যান্য যেসব আওয়ামী লীগের সময় সুবিধাবাদী দোসররা রয়েছেন তাদের জন্য এক ধরনের বার্তাও তারা দিচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এর আগে গত বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4টি আবাসিক ভবনের আবাসিক যে হল রয়েছে তার নাম ফলক ভাঙচুর করা হয়। এরপর গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়, এবং রাজশাহী কলেজের যে বঙ্গবন্ধুর নামে মুরাল ছিল সেটিও ভাঙচুর করা হয়। এই হলো রাজশাহী যে চিত্র, সেটির সর্বশেষ। রাজশাহীর সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মওদুদ রানা। পালিয়ে দেশের বাইরে গিয়েও ফ্যাসিবাদের দোসররা উস্কানি দিচ্ছে। এর জেরে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে সেগুলোর দায় উস্কানিদাতাদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জনসভায় অংশ নেন জামায়াতের আমির। বলেন, স্বাধীনতাকে কোনো দলই অস্বীকার করেনি, কিন্তু এই ইস্যুতে আওয়ামী লীগ বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে। প্রায় 2 দশক পর নারায়ণগঞ্জে জামায়াতের এই জনসভা অনুষ্ঠিত হলো। বক্তব্যে গত 15 বছরে দেশের বাইরে পাচার হওয়া সব অর্থ ফিরিয়ে এনে উন্নয়নমূলক কাজে লাগানোর দাবি জানান শফিকুর রহমান। আর বিগত সময়ে নির্যাতনের বিচার দাবি করেন বক্তব্য দেয়া অন্যান্য নেতারা। ক্ষমতার জোরে ছড়ে ঘুরাতে নাই, মানুষকে খুন করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, সন্ত্রাসীদেরকে লালন করতে নাই। এই কাজগুলো যারা করেন দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন, এবং আখিরাতে আদালতে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা তাদেরকে শুলে ছড়াবেন। দেশের কোনো প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। মধ্যরাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কিছু ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। বিবৃতিতে আরও বলা হয়, কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। এর আগে বৃহস্পতিবার ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনায় একটি বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। সেখানে হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত অভিহিত করা হয়। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে উত্তাপ ছড়াচ্ছে ভোজ্য তেল ও ব্রয়লার মুরগির দাম। তেলের সরবরাহ ঘাটতি থাকলেও মুরগির দাম বৃদ্ধির যৌক্তিক ব্যাখ্যা নেই বিক্রেতার কাছে। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। রাজধানীর কারওয়ান বাজারে আমরা সকাল থেকে এসে যেটা জেনেছি, ভোজ্য তেল সরবরাহ সংকটে পড়েছে। অন্যান্য মুদিখানার যে অন্যান্য পণ্য সেটি মোটামুটিভাবে স্বাভাবিক রয়েছে। তো ভোজ্য তেল যে সরবরাহ সংকটে পড়েছে এর পেছনে আসলে যুক্তি বা যে কারণ দায়ী করছেন খুচরা বিক্রেতারা। তারা বলছেন আসলে দাম বৃদ্ধির একটি পায়তারা চলছে, বা দাম বৃদ্ধির আগাম পূর্বাভাস হিসেবে এটিকে দেখছেন, যে সরবরাহ সংকট কাটাতে গেলে হয়তো দাম বাড়বে। দাম বাড়লে বা বাড়তি দামে যখন নির্ধারণ করা হবে, দাম বাড়িয়ে যখন মূল্য নির্ধারণ করা হবে, তখন হয়তো বা বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হবে। এই জায়গাতে আসলে ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষই একই বক্তব্য, যে এটি সরকারের আসলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। যে বাজারে তেলের যে সরবরাহ সংকট সেটি কি কতটা যৌক্তিক, আমদানি পর্যায়ে কোনো ঘাটতি রয়েছে কিনা, বা সরবরাহ পর্যায়ে কোনো ঘাটতি রয়েছে কিনা, উৎপাদন পর্যায়ে থেকে আসলে সরবরাহ করা হচ্ছে কিনা, যেটা বাজারে এসে পৌঁছাচ্ছে না, প্রত্যেকটা ধাপে কঠোরভাবে আসলে নজরদারি করার দাবি জানাচ্ছে ভোক্তারা, সাথে সাথে খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। এদিকে কিছুদিন আগে যে চালের দাম বেড়ে গিয়েছিল, সেই চালের দাম এরপরে আর কমেনি, যদিও আমরা আমদানির খবর শুনেছি, কিন্তু বাজারে তার কোনো প্রভাব পড়েনি। অযৌক্তিক কিংবা তেমন কোনো কারণ আসলে ব্যাখ্যা করতে পারেননি ব্রয়লার মুরগির বিক্রেতারা। শুধুমাত্র জানিয়েছেন এ সপ্তাহে এসে কেজিতে 10 টাকা বেড়েছে, 200 টাকায় বিক্রি হচ্ছে 1 কেজি ব্রয়লার মুরগির লাইভ যেটি। এবং সোনালী মুরগির দাম অবশ্য একই দামেই বিক্রি হচ্ছে, অর্থাৎ এটি বাড়েও নি কমেও নি। এদিকে আমরা যদি পেঁয়াজের বাজারের খবর জানাই, তাহলে পেঁয়াজের দাম এখন বিক্রি হচ্ছে 40 থেকে 42-44 টাকায় সর্বোচ্চ দেশি পেঁয়াজ। ভারতীয় পেঁয়াজ অবশ্য 62 টাকা বা 60 টাকায় বিক্রি হচ্ছে, এবং এই পেঁয়াজের দাম আরও কমবেই এমনটাই পূর্বাভাস দিচ্ছেন বিক্রেতারা। আলুর দাম কিছুটা বেড়েছে এই সপ্তাহে,
গত সপ্তাহে 14 টাকা কেজিতে যে আলু বিক্রি হয়েছে, এই সপ্তাহে সেগুলোর দাম পড়ছে 16 টাকা। তো এটি খুবই সাময়িক হিসেবে বলছেন যে আজকে আলুর সরবরাহ বাজারে আসেনি, যার জন্য আজকে দাম বেড়ে গেছে, হয়তোবা সরবরাহটা স্বাভাবিক হয়ে গেলে দামটা কমে যাবে। এটির কোনো আসলে দূরভিসন্ধিমূলক কোনো যৌক্তিকতা কোনো খুঁজে পাচ্ছেন না, বা যৌক্তিকতা দাঁড়ও করাচ্ছেন না বিক্রেতারা। সবজির বাজারে বেশ খানিকটা স্বস্তির কথা জানাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষই। তবে একটি জিনিস ক্রেতারা বলছেন যে এখন যেহেতু শীতকালীন সবজির মৌসুম শেষ হয়ে যাচ্ছে, গ্রীষ্মকালীন সবজি আসছে, তো সেই জায়গাতে আসলে স্বস্তি কতদিন পর্যন্ত থাকবে সেটা নিয়ে তারা আসলে শঙ্কায় ভুগছেন। তো আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের বিকেলে তোলা হতে পারে আদালতে। এই মুহূর্তে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী সাবা ওয়াসি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গতকালকে রাতে তার বাসা থেকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং তিনি এই মুহূর্তে ডিবি হেফাজতে আছেন। এবং আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। আমরা সম্প্রতিকালে যেটা দেখতে পেয়েছি যে ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জুলাই অভ্যুত্থান, বর্তমান সরকার এবং তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নানামুখী সমালোচনা তিনি করেছেন। এবং তার কথাবার্তায় বা পোস্টে আমরা যেটা দেখতে পেয়েছি যে তিনি হচ্ছে আওয়ামী লীগ সরকারের অনেকটা পক্ষপাতিত্ব করে কথাবার্তা বলেছেন। এবং এই প্রেক্ষিতেই তার বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে যে তার বিরুদ্ধে তিনি হয়তো রাষ্ট্র ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছেন। এবং সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যতটুকু জানতে পেরেছি যে তার বিরুদ্ধে হয়তো তাকে মামলা দিয়ে কোর্টে চালান দেওয়া হয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত এটি নিশ্চিত করা যায়নি যে তাকে মামলা দেওয়া হয়েছে কিনা কিংবা হবে কিনা বা কোন মামলায় তাকে চালান দেওয়া হবে। বাট এটা আমরা জানতে পেরেছি যে তার বিরুদ্ধে রাষ্ট্র ষড়যন্ত্রের অভিযোগে তাকে কোর্টে চালান দেওয়া হতে পারে। আমরা এর আগে দেখেছি যে গতকালকে রাতে আসলে তার বাসা থেকে তাকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয় এবং এটাও আমরা জানতে পেরেছি যে তার যে এলাকার বাসা যেটা জামালপুরে, সেখানে হচ্ছে তাকে তার যে বাড়ি আছে সেখানেও হামলা করা হয়েছে। তো ডিবি কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে এই ছিল আমার কাছে সর্বশেষ। ডিবি কার্যালয় থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাবা ওয়াসি। ছুটির দিনে এবারের বইমেলায় নেই সিসিমপুরের আয়োজন, তবে শিশু প্রহরে কচি কাঁচাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল। সকাল থেকেই শিশু কিশোরদের পদচারণায় জমজমাট হয়ে ওঠে বাংলা একাডেমি চত্বর। সকাল 8:30টায় শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার। এরপর সকাল 10টায় আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে হয় শিশু কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠান। তবে এবার থাকছে না শিশু কিশোরদের পছন্দের সিসিমপুরের আয়োজন। সিসিমপুর যখন না হয় তখন আমার অনেক কষ্ট লাগে, যথেষ্ট মন খারাপ। বিশেষ করে বাচ্চারা সিসিমপুর দেখার জন্য মুখিয়ে থাকে। আমার টুকটুকি আর হালুম আর শিকড়কে ভাল লাগে। আমার বাচ্চাকে নিয়ে এসেছিলাম আসলে সিসিমপুরকে উদ্দেশ্য করেই, কিন্তু ও যখন এসে দেখতে পারলো যে এখানে আসলে সিসিমপুরের ব্যবস্থা এবার নেই, তো হতাশ। এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী উম্মেহানি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিন মানেই অমর একুশে বইমেলায় শিশুদের পুরো দিনটি, এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। সকাল 11টায় কিন্তু শুরু হয়েছে শিশু প্রহর এবং তারপর থেকেই কিন্তু শিশুদের পদচারণায় কিন্তু জমজমাট হয়ে উঠেছে পুরো মেলা চত্বর। সকাল 11টায় কিন্তু খুলে দেওয়া হয়েছে অমর একুশে বইমেলার গেট। তারপরেই অভিভাবকদের হাত ধরে আসলে একে একে আসতে থাকে কচিকাচাদের দল এবং পুরো মেলা
প্রাঙ্গণ কিন্তু ভরে উঠেছে এখন শিশু কিশোরদের আনন্দ পদচারণায়। এখন যদি মেলার সার্বিক পরিস্থিতি একটু দেখাই, এখন কিন্তু পুরো মেলা প্রাঙ্গণই আসলে জমজমাট, চারপাশেই শিশু কিশোর এবং অভিভাবকদের আনাগোনা, এবং প্রত্যেকটি স্টলে কিন্তু এখন শিশুরা ঘুরে ঘুরে আসলে বই কিনছেন। অনেকে বই দেখছেন, অনেক শিশু কিন্তু বই দেখছে এবং অনেকেই এবং সেগুলো কিন্তু কিনছেও। তবে এবার প্রতিবারের বইমেলায় আমরা যেটা দেখি যে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্র হালুম টুকটুকি, শিকু এবং ইকরিদের যে একটি আয়োজন থাকে সেটি কিন্তু এবার আসলে সেই আনন্দটিতে আসলে এবার একটু কিন্তু ভাটা পড়েছে। এবার কিন্তু আসলে নেই সিসিমপুরের সেই আয়োজনটি, এজন্য কিছুটা মন খারাপ শিশুদের মধ্যে দেখা গেলেও কিন্তু আবার কিছুটা কিন্তু মন খারাপ তাদের মধ্যে দেখা গিয়েছে, কারণ প্রত্যেকবারই দেখা যায় যে সিসিমপুরকে নিয়ে একটি আলাদা উন্মাদনা থাকে বাচ্চাদের মধ্যে, এবং সেটিতে এবার আসলে একটু ভাটা পড়ায় তারা কিন্তু একটু মন খারাপ, তাদের কিন্তু একটু মন খারাপ। এবং একটু বলে রাখি যে তাদের এই মন খারাপকে কিন্তু কিছুটা কমিয়েছে বইমেলায় থাকা এবারের শিশুদের কিডস জোন, যেখানে কিন্তু ছোট্ট করে একটি মঞ্চ বানানো হয়েছে এবং সেখানে কিন্তু আনন্দ করছে অনেক শিশুরাই। এবার একটু বলে রাখি, এবারে কিন্তু শিশু চত্বরে কিন্তু গতবারের তুলনায় বেড়েছে স্টলের সংখ্যা। শিশু চত্বরে এবার কিন্তু মোট প্রতিষ্ঠান রয়েছে ৭৪টি এবং ইউনিট রাখা হয়েছে ১২০টি, যেটা গতবারের সংখ্যায় হলো ৬৮, গতবারে ছিল ৬৮ এবং ইউনিট ছিল কিন্তু প্রায় ৯৪টি। এবং এই যে বইমেলায় যে শিশু প্রহর, সেটি কিন্তু প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতি ছুটির দিনগুলোতে থাকবে। এই ছিল আমার কাছে অমর ২১শে বইমেলার শিশু চত্বর থেকে সর্বশেষ। অমর ২১শে বইমেলা থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী উম্মেহানি। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় ১ লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে ২,৬৩,০০০ মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে বাংলাদেশে। শুধু জানুয়ারিতেই ৯৭,০০০ মেট্রিক টন আমদানি হওয়ায় প্রতি কেজি ছোলার দাম ৯০ থেকে ৯৫ টাকায় নেমে এসেছে। সাখোয়ার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ২ মাস আগেও বিশ্ববাজারে অস্ট্রেলিয়ার ভালো মানের প্রতি মেট্রিক টন ছোলার বুকিং রেট ছিল ৮৮০ থেকে ৯০০ মার্কিন ডলার। বর্তমানে সে ছোলার বুকিং রেট কমে দাঁড়িয়েছে ৬৮০ থেকে ৭০০ মার্কিন ডলারে। ২ মাস আড়াই মাস আগে আমরা বিক্রিতে কেজি প্রতি ১২০ টাকায়, সেটি এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ৯৫ টাকায়। এটার মূল কারণ হচ্ছে প্রতি টনে ডলার প্রতি প্রায় $২০০ কমেছে। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য মতে ২০২৪ সালের পুরো বছরে ১,৬৬,০০০ মেট্রিক টন ছোলা আমদানি হলো। চলতি বছরের জানুয়ারি মাসে এককভাবে ৯৭,১৮১ মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে। এক্ষেত্রে সিন্ডিকেট যদি না কাজ করে থাকে এবং সরকার যদি যথেষ্ট এখানে কন্ট্রোল করতে পারে, সাধারণ মানুষ খুবই রিজনেবল প্রাইসে ছোলা কিনতে পারবে বলে আমরা আশা করছি। পাইকারি পর্যায়ে বর্তমানে ভালো মানের প্রতি কেজি ছোলা ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটির জবা ও সূর্যমুখী ব্র্যান্ডের ছোলার দর ১০২ টাকা। অবশ্য এই ছোলা ১ মাস আগেও ১২২ টাকায় বিক্রি হতো। পর্যাপ্ত ছোলা আমদানি হয়েছে, আমদানি হওয়ার কারণে মোটামুটি বাজার সামঞ্জস্যতা আছে, দিন দিন ছোলার দাম কমতেছে। ২ বছর আগে ডলার সংকটের মুখে অস্ট্রেলিয়া থেকে ছোলা আমদানি কমে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে টিউনিশিয়া এবং ইথিওপিয়া থেকে আনা ছোলা বাংলাদেশে ১০০ মার্কিন ডলার বাড়তি দরে বিক্রি করত ভারত। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া থেকে সরাসরি ছোলা আসার পরিমাণ বাড়ায় বন্ধ হয়ে গেছে ভারতের এই কৌশল। অ্যাভেলেবেল এলসি করতে পারতো না গ্রুপ ইন্ডাস্ট্রি মালিক ছাড়া। বর্তমানে আল্লাহর রহমতে এখন ছোট বড় সবাই এলসি করার সুযোগটা পাচ্ছে, সেই জন্য গিয়ে অ্যাভেলেবেল এলসি হওয়ার কারণে ছোলার বাজার এখন মোটামুটি স্থিতিশীল আছে। রেকর্ড আমদানি হলো কৃষি পণ্য হিসেবে ছোলা আমদানিতে কোনো শুল্ক পায় না চট্টগ্রাম কাস্টম হাউস। আসন্ন রমজানে বাজারে যেমন ছোলার সংকট হবে না, তেমনি দামও থাকবে নিয়ন্ত্রণে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। কাউন্টার সিস্টেম ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল উদ্বোধনের পরও শৃঙ্খলা নেই সড়কে। যত্রতত্র গাড়ি থামিয়ে তোলা হচ্ছে যাত্রী, সংখ্যা কম গোলাপি রঙের বাসেরও। এ নিয়ে বিস্তারিত জানাতে উত্তরার আজমপুরে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
গতকাল বৃহস্পতিবার কাউন্টার সিস্টেম এবং বাস টিকিটিং সিস্টেম চালু হওয়ার পর আজকে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। যত্রতত্র গাড়ি থামিয়ে নেওয়া হচ্ছে যাত্রী এবং কাউন্টারও দেখা যাচ্ছে অনেক মানুষের সরগরম এবং তারা দাবি করছেন যে অতিরিক্ত ভাড়া তাদের কাছে নেওয়া হচ্ছে। তো আমরা যাত্রীদের কাছ থেকে যেটা জানতে পেরেছিলাম যে কাউন্টারে যে অতিরিক্ত ভাড়া সেটি আগে যেটি 40 টাকা ছিল সেটি কিন্তু এখন 50 টাকা করে নেওয়া হচ্ছে, কখনো কখনো সেটা 60 টাকা নেওয়া হচ্ছে। এবং যাত্রীরা কিন্তু আরও অভিযোগ করেছেন এই যে নতুন যে সিস্টেমটি চালু হলো এই সিস্টেমে কিন্তু গোলাপি কালারের যে গাড়ির কথা বলা হচ্ছে সেই গাড়ির সংখ্যা কিন্তু খুবই কম এবং অন্যান্য যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু খুবই বেহাল অবস্থা। তো নতুন সার্ভিস হিসাবে তারা দাবি করছেন যে গাড়ির সার্ভিসটাও যাতে উন্নত হয় এবং যে সিটগুলো দেখা যায় তারা কিন্তু এখনও ভাঙাচোরা এবং পুরানো সেই গাড়ি কিন্তু এখনও রাস্তায় আছে। এবং যাত্রীদের কাছ থেকে আরও যে অভিযোগ জেনেছি পর্যাপ্ত পরিমাণ কাউন্টার সার্ভিস কিন্তু তারা এখনও পায়নি। কেউ কেউ আবদুল্লাপুর থেকে হেঁটে কাউন্টারে এসে এই আজমপুর কাউন্টারে এসে কিন্তু টিকিট কাটছেন। এবং আমরা কাউন্টার থেকে আরও যেটা জানতে পেরেছি এই যে ভাড়া বৃদ্ধির যে ব্যাপারটি এটি কিন্তু সরকার নির্ধারিত ভাড়া হিসাবেই কিন্তু আছে। তো আমরা যাত্রীদের যে অভিযোগ এই যে ভাড়া বৃদ্ধি এবং নানা রকম অভিযোগ এই বিষয়টি সড়ক পরিবহন কর্তৃপক্ষ দেখছে। তো এই ছিল আজমপুর উত্তরা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সহকর্মী আবু সাইদ নিশান সরাসরি যুক্ত ছিলেন উত্তরার আজমপুর থেকে। আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশ ইসরায়েলের প্রতি অবৈধ ও ভিত্তিহীন কর্মকাণ্ডের অভিযোগ তুলে এই পদক্ষেপ নেওয়া হলো। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য ও সিদ্ধান্তের জেরে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বসার দিন থেকে স্বাক্ষর করে চলেছেন একের পর এক নির্বাহী আদেশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। আইসিসিকে যুক্তরাষ্ট্র এবং মিত্রদেশ ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন তিনি। এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছেন ট্রাম্প। এই আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশের নাগরিকদের বিরুদ্ধে তদন্তে অংশ নেওয়া আইসিসির কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে রয়টার্স জানায় ইসরায়েলকে উদ্দেশ্য করে নেওয়া আইসিসির সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। ট্রাম্পের নির্বাহী আদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাম্প্রতিক পদক্ষেপকে বিপজ্জনক এবং যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের হয়রানি, নির্যাতন এবং সম্ভাব্য গ্রেফতারের ঝুঁকিতে ফেলেছে বলে উল্লেখ করা হয়। এই ক্ষতিকর কর্মকাণ্ড দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হানার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ কাজকে বাধাগ্রস্ত করে বলেও দাবি করে যুক্তরাষ্ট্র। গেল নভেম্বরে গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। এদিকে ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিষেধাজ্ঞা ইরানের তেল নেটওয়ার্ক কেন্দ্র করে নেওয়া হয়েছে। এই পদক্ষেপের আওতায় বেশ কয়েকটি কোম্পানি, জাহাজ এবং ব্যক্তি রয়েছে যা আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত ছিল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। বিপিএল এর ফাইনালে টিকিট নিয়ে মিরপুরের কাউন্টারগুলোতে হট্টগোল করেছেন সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে আইন শৃঙ্খলা বাহিনী। ম্যাচের দিন ভোর থেকেই একটি টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়ান হাজারো সমর্থক। দীর্ঘক্ষণ টিকিট না পেয়েও ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির টিকিট নেই পোস্টের পর শুরু হয় বিক্ষোভ। কাউন্টারে ভাঙচুর সহ রাস্তা বন্ধ করে আগুন জ্বালিয়ে দেন তারা। বিক্ষোভকারীদের দাবি কাউন্টার থেকে টিকিট চলে গেছে কালোবাজারিদের হাতে। এজন্য বিসিবির কর্মকর্তাদের দায়ী করেন তারা। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জনরোষে বিলীনের পথে শেখ মুজিবের বাড়ি, আজও চলছে ভাঙার কাজ। শেখ সেলিমের বনানীর বাসায় আগুন। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হামিদের বাসভবন ভাঙচুর। পালিয়ে গেলেও উস্কানি থামেনি ফ্যাসিবাদের দোসরদের। নারায়ণগঞ্জে জনসভায় জামায়াত আমির বললেন দেশে বিশৃঙ্খলার দায় নিতে হবে উস্কানিদাতাদেরই। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।